বাস্তুহারা কলোনিতে গৃহায়ণ কর্তৃপক্ষের উচ্ছেদ অভিযান ঘিরে রণক্ষেত্র। পুলিশ এলাকাবাসীর সংঘর্ষে আহত অর্ধ শতাধিক। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোটা স্থগিতের সিদ্ধান্ত সিন্ডিকেট সভায় বহাল। গতকালের ঘটনায় দুটি তদন্ত কমিটি গঠন, রাকসু নির্বাচনে প্রভাব পড়বে না। সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর বিরুদ্ধে রেড নোটিশ জারির আদেশ আদালতের। ভারত সহ নতুন 5 দেশের সম্পদের সন্ধান। শুনছিলেন শিরোনাম। স্বাগত এখন জনপদে। পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছে আমি সুমাইয়া রাত্রি। খুলনা নগরীতে বাস্তুহারা কলোনিতে গণপূর্তের উচ্ছেদ অভিযান ঘিরে রণক্ষেত্রে পরিণত হয়। এ সময় পুলিশ এলাকাবাসীর সংঘর্ষে আহত হন অর্ধ শতাধিক। তোপের মুখে উচ্ছেদ অভিযান শেষ না করেই পিছু হটে প্রশাসন। স্থানীয়রা বলছেন পুনর্বাসন ছাড়া উচ্ছেদ করতে দেওয়া হবে না। রামিম চৌধুরীর প্রতিবেদন। দশকের পর দশক জায়গা দখল করে গড়ে ওঠা বসতি উচ্ছেদ করতে গিয়েই বাধার মুখে পড়ে আইন শৃঙ্খলা বাহিনী। খুলনার মজগুনি বাস্তুহারা কলোনির স্থানীয়রা পুলিশের উপর ইটপাটকেল নিক্ষেপ করে। একসময় দুপক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ায় পুরো এলাকা পরিণত হয় রণক্ষেত্রে। এ সময় তাদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। প্লট মালিকদের জায়গা বুঝিয়ে দিতে রোববার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিয়ে খুলনার মজগুনি বাস্তুহারা কলোনিতে উচ্ছেদ অভিযানের নামে গৃহায়ণ ও গণপূর্ত অধিদপ্তর। অভিযান শুরু না হতেই টায়ার জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে অবরোধ করেন বাসিন্দারা। ভেঙে দেওয়া হয় এক্সিবিটর। সকাল 10টার পর পুলিশ লাঠিচার্জ করলে সংঘর্ষ শুরু হয়। দুপক্ষের সংঘর্ষে পুলিশ সহ আহত হয় প্রায় অর্ধ শতাধিক। স্থানীয়দের দাবি পুনর্বাসন ছাড়া তাদেরকে উচ্ছেদ করতে দেওয়া হবে না। রোহিঙ্গা যদি বাস করতে পারে, আমরা তো বাংলাদেশের নাগরিক। এই 200 বা 170+ পরিবার, এদেরকে একটু সরে নেওয়ার জন্য আমাদের মিনিমাম সময় দেন। আমাদের অকৃতভাবে এই হাউজিং এর কিছু কর্মকর্তা আমাদের উপর লাঠিচার্জ করছে। এরা নিজের হাউজিং এর লোক, তারা এসে এদের উপর লাঠিচার্জ করছে। তাদের সহযোগী পুলিশও আমাদের উপরে লাঠিচার্জ করছে। আমাদের বাসস্থান কিভাবে কি ফাঁকা থাকবে সেটা সরকারের পক্ষ থেকে আমরা চাই। এক পর্যায়ে পুলিশ পিছু হটলে উচ্ছেদ অভিযান স্থগিত করা হয়। পুলিশ বলছে পরিস্থিতির এড়াতে বেলা 12টার দিকে ঘটনাস্থল ত্যাগ করেন পুলিশ সহ প্রশাসনের কর্মকর্তারা। নির্দিষ্ট শিডিউল অনুযায়ী আজকে অভিযানটা পরিচালনা করা হয়। পরবর্তীতে সকালবেলা প্রথমে যখন আসা হয় তখন আমাদের ম্যাজিস্ট্রেট ওনারা উপস্থিত ছিলেন। তারা তাদেরকে ব্রিফ করে, আমরা ব্রিফ করি। আমরা যখন উচ্ছেদের উদ্দেশ্যে রওনা করি, ভিতরে যাওয়ার চেষ্টা করি, এর প্রেক্ষিতে তারা ইটপাটকেল ছুটতে থাকে এবং আমাদের অনেকেই আহত হয়। আমরা পরবর্তীতে ব্যাক আসি। খুলনার মজগুনির বাস্তুহারার 2 একর জায়গায় বাস করছেন প্রায় 200 পরিবার। 1987 সালে গৃহায়ণ কর্তৃপক্ষ পাশের এই জায়গাটি লটারির মাধ্যমে প্লট আকারে বিক্রি করে। 35 বছর পার হলেও এখনো জায়গা বুঝে পাননি 42 প্লট মালিকরা। এর আগেও বেশ কয়েকবার উচ্ছেদ পরিকল্পনা করলেও স্থানীয়দের বাধার মুখে বন্ধ করতে হয় বারবার। রামিম চৌধুরী, এখন, খুলনা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোটা স্থগিতের সিদ্ধান্ত সিন্ডিকেট সভায় বহাল রাখা হয়েছে। বিকেলে সিন্ডিকেট সভা শেষে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়টির রেজিস্ট্রার অধ্যাপক ইফতেখারুল ইসলাম মাসুদ। একই সঙ্গে শিক্ষক শিক্ষার্থীদের ধস্তাধস্তির ঘটনায় 2টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ সময় রাকসু নির্বাচনে কোটা ইস্যু নিয়ে কোনো ধরনের প্রভাব পড়বে না বলেও জানান তিনি। এদিকে শনিবার শিক্ষার্থীদের দ্বারা শিক্ষক লাঞ্ছিতর প্রতিবাদে রোববার সকাল থেকে কর্মবিরতি শুরু করেন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। এদিকে শিক্ষার্থীদের আমরণ অনশন ও আন্দোলনের মুখে গেল রাত 1টার দিকে পোষ্য কোটা স্থগিতের সিদ্ধান্ত নেয় প্রশাসন। এর আগে পোষ্য কোটা পুনর্বহালের প্রতিবাদে শনিবার শেষ রাত পর্যন্ত উপাচার্যের বাস ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। পোষ্য কোটা ইস্যুতে ক্যাম্পাসে অচল অবস্থা দেখা দেয় ঝিমিয়ে পড়েছে প্রচারণা। এছাড়া নির্ধারিত সময়ে রাকসু নির্বাচন নিয়ে শঙ্কায় প্রার্থী ও ভোটাররা। সিন্ডিকেট সিদ্ধান্ত নিয়েছে আমরা আভ্যন্তরীণ যে তদন্ত কমিটি একটি হবে, আর আরেকটি বিচার বিভাগীয় একদম নিরপেক্ষ তদন্তের স্বার্থে বিচার বিভাগীয় একটি তদন্তের জন্য সিন্ডিকেট এটা সুপারিশ করছে। প্রাতিষ্ঠানিক সুবিধার অংশ হিসাবে
বিশ্ববিদ্যালয়ের স্টাফদের সন্তানদের ভর্তির যে বিষয়টা, এটা গতকাল রাতেই ভাইস চ্যান্সেলর স্যার বলে এটা স্থগিত করেছেন। এটা আপাতত স্থগিত, এটা আমরা শুরু করছি না। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা স্থগিতের সিদ্ধান্ত সিন্ডিকেট সভায় বহাল রাখা হয়েছে। একই সঙ্গে গতকালের ঘটনায় গঠন করা হয়েছে 2টি তদন্ত কমিটি। এ নিয়ে আরও জানাতে সেখান থেকে যুক্ত হয়েছেন মারুফ হাসান। মারুফ, সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত নিয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের প্রতিক্রিয়া কেমন দেখছেন, এবং এই যে কর্মবিরতি চলছে, কর্মবিরতিতে শিক্ষকদের উপরে আসলে কোনো প্রভাব পড়েছে কিনা? রাত্রি কিছুক্ষণ আগেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে সিন্ডিকেট সভা, সেটি কিন্তু উপাচার্যের কার্যালয়ে পাশে যে উপাচার্যের বাসভবন আছে সেখান থেকে শেষ হয়ে গেছে, এবং দীর্ঘ 2.5 ঘন্টা ধরে তারা সাম্প্রতিক যে বিষয়টি সবচেয়ে বেশি আসছে, পোষ্য কোটা পুনর্বহালের প্রতিবাদে শিক্ষার্থীদের যে আন্দোলন, সেই ইস্যু নিয়ে তারা কিন্তু আলোচনা চালাচ্ছিলেন। এবং আলোচনা শেষে সাংবাদিকদের উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ইফতেখারুল আলম মাসুদ তিনি কিন্তু বলেছেন যে 3টি বিষয় নিয়ে মূলত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একটি বিষয় হচ্ছে যে গতকাল শিক্ষক এবং কর্মকর্তাদের শারীরিকভাবে লাঞ্ছনা বা শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনায় 5 সদস্যের একটি অভ্যন্তরীণ তদন্ত কমিটি এবং বিচার প্রক্রিয়া করার জন্য একটি নিরপেক্ষ আরেকটি কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি এখানে রাকসুকে কেন্দ্র করে যে ধরনের শঙ্কা ছিল শিক্ষার্থীদের এবং প্রার্থীদের, সেই রাকসু নির্বাচন সঠিক সময়ে হবে বলেও তিনি জানিয়েছেন। পাশাপাশি আরও একটি সিদ্ধান্ত তিনি নিয়েছেন যে বিশ্ববিদ্যালয়ের আশেপাশে এলাকায় যারা আছেন তৃতীয় পক্ষ যাতে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ শৃঙ্খলার মধ্যে হস্তক্ষেপ করতে না পারে, এর জন্য তারা পর্যবেক্ষণ একটি কমিটিও কিন্তু তারা গঠন করেছে। সব মিলিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এখন পর্যন্ত আমরা তাদের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে আমরা বিশ্ববিদ্যালয়ের পোষ্য কোটা চিরতরে বন্ধ দাবি করেছি, আমরা সাময়িক স্থগিত এই আদেশকে আমরা মানছি না। এবং এর পাশাপাশি আরেকটি বিষয়, এখানে যারা কর্মকর্তা আছেন তারাও বলছেন যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সিন্ডিকেটে যে সিদ্ধান্ত নিয়েছেন সেটি হচ্ছে আমরা প্রত্যাখ্যান করছি। আমরা চাচ্ছি যে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এই সিদ্ধান্ত থেকে সরে আসবে। যদি তারা এই সিদ্ধান্ত থেকে সরে না যায় তাহলে তারা আগামীকাল থেকে হয়তোবা শাটডাউন যে কর্মসূচি সেটি কিন্তু পালন করবে বলেও তারা জানিয়েছেন। সব মিলিয়ে বিশ্ববিদ্যালয়ের একদিকে রাকসু নির্বাচন এবং অন্যদিকে রাকসু নির্বাচনের আগেই পোষ্য কোটা বিষয়ে যে ইস্যুটি সামনে আসছে, সব মিলিয়ে শিক্ষার্থীদের মাঝে এবং প্রশাসন কর্মকর্তাদের মাঝে এক ধরনের উত্তেজনা আমরা দেখতে পাচ্ছি। সব মিলিয়ে ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি এখন পর্যন্ত থমথমে আছে। এখন পর্যন্ত নতুন কোনো পক্ষ কর্মসূচি ঘোষণা করেনি। তবে সব শেষে যদি আমরা বলি, শিক্ষার্থীরা চাচ্ছে যে দ্রুত সময়ের মধ্যে একটা সমাধান নিয়ে রাকসু নির্বাচন সঠিক সময় দেবে প্রশাসন। রাত্রি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সার্বিক পরিস্থিতি নিয়ে এই ছিল আমার কাছে সবশেষ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা স্থগিতের সিদ্ধান্ত সিন্ডিকেট সভায় বহাল রাখা হয়েছে। নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন মারুফ হাসান। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদ ও হল সংসদ নির্বাচনে যাচাই বাছাই শেষে কাল প্রকাশ করা হবে প্রাথমিক প্রার্থী তালিকা। নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানান, জমা দেয়া মনোনয়নগুলোতে প্রয়োজনীয় তথ্যগুলো আছে কিনা, ডোপ টোস্টের রসিদ এবং সমর্থকদের ছবি স্বাক্ষর বিষয়গুলো ঠিক মতো আছে কিনা তা যাচাই বাছাই করা হবে। এরপর মঙ্গলবার অভিযোগ গ্রহণ ও নিষ্পত্তি করা হবে। বুধবার পর্যন্ত করা যাবে প্রার্থিতা প্রত্যাহার। এরপর 25 সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। তবে এরই মধ্যে প্যানেল ঘোষণা, ইশতেহার তৈরি ও প্রচারপত্র তৈরিতে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। মনোনয়নপত্র যাচাই বাছাই কাজ চলছে। সকল মনোনয়নপত্র সঠিকভাবে ফিল আপ করেছে কিনা, ছাত্রদের তথ্যগুলো ঠিকমতো ছাত্ররা পূরণ করেছে কিনা, তারপরে সিগনেচার বা ডোপ টেস্টের রসিদ দিয়েছে কিনা, এগুলো আমরা চেক করছি। এগুলো চেক করার পরে এগুলো সিল অ্যান্ড সাইন সহকারে আমরা ভেরিফাই করে জমা নেব। জমা নেওয়ার পরে আমাদের প্রার্থী তালিকা আজকে রাত্রে প্রকাশ করব। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও তার স্ত্রী রুকমিলা জামানের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির আবেদন মঞ্জুর করেছেন আদালত। চাঞ্চল্যকর এই মামলায় নতুন নতুন তথ্য দিচ্ছে দুদক। এদিকে গেল রাতের চট্টগ্রামের আনোয়ারায় সাবেক মন্ত্রীর স্ত্রীর গাড়ি চালকের বাসা থেকে 23 বস্তা নথি উদ্ধার করে, যাতে ভারতসহ আরও নতুন 4 দেশে সম্পদের সন্ধান পেয়েছে দুদক। হোসেন জিয়াদের প্রতিবেদন। দুদকের মামলায় রোববার সকাল 11টায় শুনানি শেষে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও তার স্ত্রী রুকমিলা জামানের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির নির্দেশ দেন
দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত। দুদক কর্মকর্তারা জানান, নাম সর্বস্ব এক প্রতিষ্ঠানের আড়ালে বিদেশে 25 কোটি টাকা পাচারের অভিযোগে এ মামলা দায়ের করা হয়। তদন্তে বেরিয়ে আসে আরও চাঞ্চল্যকর তথ্য। তাদের বিরুদ্ধে বর্তমানে 7টি মামলা চলছে। যুক্তরাজ্য, আমিরাত ও যুক্তরাষ্ট্রে 600রও বেশি বাড়িসহ 582 কোটি টাকার সম্পদের সন্ধান পাওয়া গেছে। সম্প্রতি এসব সম্পদ হস্তান্তরের চেষ্টা করলে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আবেদন করা হয়। তখন দুর্নীতি দমন কমিশন তার ট্রান্সফার যাতে করতে না পারে সেজন্য আজকে আমরা ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আবেদন করেছিলাম। মামলার মেরিট বিবেচনা করে এই দুর্নীতিবাজদের এই পাচারকৃত অর্থ ফেরত আনার জন্য বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে তাদের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির নির্দেশ প্রদান করেছেন। দুদক জানায়, এই রেড নোটিশ জারির আবেদন মঞ্জুরের কাগজ পুলিশ মহাপরিদর্শকের মাধ্যমে ইন্টারপোলে পাঠানো হবে, যাতে বিদেশে থাকা এ দম্পতির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া যায়। অনুমোদন হয়েছে, আমরা এখন আইজিপির মাধ্যমে এটা ইন্টারপোলে পাঠাবো। এই প্রক্রিয়াটা আমরা দ্রুততম সম্পন্ন করব। ইন্টারপোলে পাঠানোর পর তাদের চলাচল বন্ধ হবে এবং তারা যে এখন সম্পত্তিগুলো হস্তান্তর করে ফেলতেছে এই সম্পত্তি হস্তান্তর বন্ধ হবে এবং ভবিষ্যতে এই সম্পত্তিগুলো দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হবে। এদিকে শনিবার ভোরে চট্টগ্রামের আনোয়ারায় রুকমিলা জামানের গাড়ি চালক ইলিয়াসের বাড়িতে অভিযান চালায় দুদক। সেখানে পাওয়া যায় 23 বস্তা নথিপত্র। অভিযানের খবরে এসব নথিপত্র কয়েকবার গোপনে সরিয়ে ফেলা হয়, যেখানে বিদেশে থাকা সম্পদের তথ্য প্রমাণ পাওয়া গেছে। ইনভেন্টরিকৃত বিপুল আলামত প্রাথমিকভাবে পর্যালোচনায় দেখা যায় ইতিপূর্বে প্রাপ্ত 4টি দেশের ইউকে, ইউএসএ, দুবাই ও সিঙ্গাপুরে 582টি সম্পদ ছাড়াও ভারত, থাইল্যান্ড, মালয়েশিয়া, ফিলিপাইন, কম্বোডিয়া সম্পদ অর্জনের তথ্য পাওয়া গেছে। সাইফুজ্জামান চৌধুরী ও তার স্ত্রী রুকমিলা জামানের বিরুদ্ধে তদন্তকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে 21/9/2025 খ্রিস্টাব্দ তারিখে বিজ্ঞ আদালত রেড নোটিশ জারির নিমিত্তে অনুমোদন প্রদান করেছে। এর আগে গত বৃহস্পতিবার সাবেক ভূমিমন্ত্রীর 2 ঘনিষ্ঠ সহযোগী আরামিড সিমেন্টের কর্মকর্তা আজিজ ও উৎপল দত্তকে রিমান্ডে নেওয়া হয়। তাদের তথ্যের ভিত্তিতে অভিযানে এসব নথিপত্র উদ্ধার করা হয়। হোসাইন জিয়াদ, এখন চট্টগ্রাম। দীর্ঘ 3 ঘন্টা পর চালু হলো সিলেটের সাথে সারা দেশের রেল যোগাযোগ। বিকেল 3টার পর বিকল্প ইঞ্জিন দিয়ে রেল যোগাযোগ স্বাভাবিক হয়। এর আগে দুপুর 12টার দিকে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে খোয়াই নদীর রেল সেতুর উপরে সিলেটগামী পারাবত এক্সপ্রেসের ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যায়। তাৎক্ষণিক বন্ধ হয়ে যায় সিলেটের সাথে সারা দেশের রেল যোগাযোগ। এতে দুর্ভোগে পড়েন এই রুটের যাত্রীরা। স্টেশন মাস্টার জানান, ট্রেনটি শায়েস্তাগঞ্জ স্টেশন অতিক্রম করে খোয়াই নদীর ব্রিজে ওঠার পর ইঞ্জিন বিকল হয়। পরে আখাউড়া থেকে বিকল্প ইঞ্জিন নিয়ে ট্রেনটিকে শায়েস্তাগঞ্জ স্টেশনে নিয়ে যাওয়া হয়। এরপর স্বাভাবিক হয় সিলেটের সাথে সারা দেশের ট্রেন চলাচল। নোয়াখালী জেনারেল হাসপাতালে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দালাল চক্রের 7 সদস্যকে আটক করা হয়েছে। পরে বিভিন্ন মেয়াদে তাদেরকে দণ্ডিত করে কারাগারে পাঠানো হয়। সকালে র্যাব 11 এর সিপিসি 3-এর নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। এ সময় কোম্পানি কমান্ডার মিঠুন কুমার কুণ্ডু জানায়, দীর্ঘদিন থেকেই নোয়াখালী জেনারেল হাসপাতালে দালাল চক্রের সদস্যদের দৌরাত্ম্যের অভিযোগ রয়েছে। হাসপাতালে চিকিৎসা সেবা নিতে এসে নানা ভোগান্তির শিকার হয় রোগী ও তাদের স্বজনরা। এমন সব অভিযোগের ভিত্তিতে র্যাব অভিযান পরিচালনা করে। এ সময় দালাল চক্রের 7 সদস্যকে আটক করা হয়। পরে বিভিন্ন মেয়াদে তাদেরকে দণ্ডিত করে কারাগারে পাঠায় ভ্রাম্যমাণ আদালত। টাঙ্গাইলের গ্যাস বন্ধ হয়ে 42 ঘন্টা পর সরবরাহ স্বাভাবিক হয়েছে। দুপুর 3টার দিকে লাইন মেরামতের কাজ শেষ হলে গ্যাস সরবরাহ স্বাভাবিক হয়। মির্জাপুরে মডেল মসজিদের পাইলিংয়ের সময় তিতাস গ্যাসের প্রধান সঞ্চালক লাইনের পাইপ ফেটে সরবরাহ বন্ধ হয়ে যায়। এতে কুমুদিনী হাসপাতাল, ভারতেশ্বরী হোমস সহ ভোগান্তিতে প্রায় 2000 আবাসিক গ্রাহক। এছাড়া ব্যাহত হচ্ছে গোড়াই শিল্পাঞ্চলের অন্তত 10টি কারখানার উৎপাদন। গত শুক্রবার মডেল মসজিদ নির্মাণ কাজের সময় গ্যাসের পাইপে খনন যন্ত্রের আঘাতে পাইপ ফেটে গ্যাস বের হতে থাকে। পরে দুর্ঘটনা এড়াতে শুক্রবার রাত 8টায় গ্যাস সরবরাহ বন্ধ করে দেয় তিতাস কর্তৃপক্ষ।
বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করেছে বিএনপি। দুপুরে শ্যামনগর উপজেলার শ্রীফলকাটি মালঞ্চ টেকনিক্যাল কলেজ মাঠে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। দুদিনের মেডিকেল ক্যাম্পে ১৬ জন বিশেষজ্ঞ চিকিৎসক হতদরিদ্র রোগীদের সেবা দেন। স্বাস্থ্য বিষয়ক নানা পরামর্শ সহ ব্যবস্থাপত্র ও বিনামূল্যে ওষুধ দেওয়া হয়। এতে সন্তোষ প্রকাশ করেন উপকূলের হতদরিদ্র সাধারণ মানুষ। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী আলাউদ্দিন সহ অনেকে এ সময় উপস্থিত ছিলেন। নীলফামারীর সৈয়দপুরে অনুষ্ঠিত হলো ক্যারিয়ার বিষয়ক সেমিনার। সকালে বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অফ সায়েন্সেস অ্যান্ড টেকনোলজিতে এই সেমিনার অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগ এই সেমিনারের আয়োজন করে। এতে প্রায় 400 শিক্ষার্থী অংশ নেয়। সেমিনারে শিক্ষার্থীদের বিভিন্ন সফটওয়্যার বিষয়ক ধারণা দেওয়া হয়। এ সময় বিশ্ববাজারের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার্থীদের দক্ষতা অর্জনে মনোযোগী হওয়ার আহ্বান জানানো হয়। ক্যারিয়ার গড়তে দেওয়া হয় নানা ধরনের পরামর্শ। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোবারক হোসেন মজুমদার ও বিভাগীয় প্রধান ডক্টর নাকিব হায়াত চৌধুরী সহ অনেকে উপস্থিত ছিলেন। সেমিনার শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার। এই ছিল এখন জনপদের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।